এবার যে জুলাই সনদটা স্বাক্ষর হয়েছে, এখানে যারা জুলাই যোদ্ধা ছিল, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদেরকে কোনো ধরনের ইনডেমনিটি দেওয়া হয়নি। এই সরকার যারা, তারা হচ্ছে জুলাই যুদ্ধের উপর দিয়ে সরকার তৈরি হয়েছে। যদি তাদেরকে ইনডেমনিটি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কোনো সরকার আসলে তাদেরকে দেশদ্রোহী হিসেবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যে 2000 তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সে 20,000 বঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে যদি ইনডেমনিটি দেওয়া না হয়, তাহলে এটা তাদের সাথে বেইমানি করা হবে। এবং যে জুলাই সনদটা করেছে, এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই। এটা একটা MOU যেটাকে বলে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে সমঝোতা স্মারক। এটা কারো উপর বাইন্ডিং না, জুলাই সনদ। এবং আপনারা জানেন, আমাদের সম্মানিত স্যার নিজেও এর আমলে ভিক্টিমাইজ হয়েছেন, কিন্তু উনি 5 আগস্টের পরে উনি মহামান্য হাইকোর্টের বিচারপতি হয়েছেন। গতকাল যে জুলাই যে সনদটা হয়েছে, তখন জুলাই যোদ্ধারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে অনেকেই, এবং যারা নেতৃত্ব দিয়েছে এনসিপি, সে দলটি গতকাল স্বাক্ষর করতে আসেনি। যেহেতু আপনারা একজন সমাজের জন্য কাজ করেন, আপনাদের জানা উচিত আসলে যে জুলাই সনদটা হয়েছে, স্যার খুব ভালো জানবেন এটা বিষয়টা, এটার যে আইনি কোনো ভিত্তি আছে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এটার কোনো আইনি ভিত্তি আছে কিনা। কারণ আমি নিজেও জুলাই আন্দোলনে ছিলাম। আমি ছাত্রদেরকে ফ্রি আইনি সহযোগিতা দিতে গিয়ে আমি ডিবি কর্তৃক ধৃত হয়েছিলাম। আমার পুরো চেম্বার কাজ করেছে। আমি প্রায় শত শত শিক্ষার্থীকে ফ্রি আইনি সহযোগিতা দিয়েছিলাম। আমি একমাত্র মানুষ যিনি এবার 5 আগস্টের পরে আমি এই গভর্নমেন্ট থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নিই নাই। কিন্তু আমাদের কিছু যারা জুলাই যোদ্ধা আছে, তাদের জন্য যে জুলাই সনদটা হয়েছে, এখানে তাদেরকে ইনডেমনিটি কতটুকু দেওয়া হয়েছে। আপনারা জানেন 1971 সালে যুদ্ধের পরবর্তীতে একটা ইনডেমনিটি অর্ডার হয়েছে। যারা 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন যুদ্ধে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে, অনেক বিহারিকে হত্যা করেছে, অনেক রাজাকারকে হত্যা করেছে, অনেক সৈনিককে হত্যা করেছে, তাদেরকে ইনডেমনিটি দেওয়ার জন্য একটা ইনডেমনিটি অর্ডার হয়েছিল। সেই ইনডেমনিটি অর্ডারে বলা হয়েছে, এই সময় যে সময়টা হয়েছে, এই সময় ভবিষ্যতে কোনো ধরনের যেন যারা যোদ্ধা ছিল তাদের বিরুদ্ধে যেন ভবিষ্যতে কোনো মামলা করা না হয়। কারণ যদি কোনো সময় তাদেরকে দেশদ্রোহী হিসেবে অ্যাড্রেস করা হতো, তাদের বিরুদ্ধে মামলা হতো, তাহলে তাদের ইনডেমনিটিটা থাকতো না। কিন্তু এবার যে জুলাই সনদটা গতকাল স্বাক্ষর হয়েছে, এখানে যারা জুলাই যোদ্ধা ছিল, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদেরকে কোনো ধরনের ইনডেমনিটি দেওয়া হয়নি। এজন্য যদি তাদেরকে রক্ষা করতে, কারণ এই সরকার যারা, তারা হচ্ছে জুলাই যুদ্ধের উপর দিয়ে সরকার তৈরি হয়েছে। যদি তাদেরকে ইনডেমনিটি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কোনো সরকার আসলে তাদেরকে দেশদ্রোহী হিসেবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যে 2000 তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সে 20,000 বঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে যদি ইনডেমনিটি দেওয়া না হয়, তাহলে এটা তাদের সাথে বেইমানি করা হবে। এবং যে জুলাই সনদটা করেছে, এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই। এটা একটা MOU যেটাকে বলে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে সমঝোতা স্মারক। এটা কারো উপর বাইন্ডিং না। এটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনার জন্য হয়তো কোনো একটা অর্ডারের প্রয়োজন ছিল, নতুবা 1970 সালে জানেন, বা 1970 সালে যখন আমরা হোল পাকিস্তান ছিলাম, তখন কিন্তু 1970 সালে তখন পুরো পাকিস্তানে তখন সংবিধান ছিল না। তখন 70 ইলেকশনে বলা হয়েছে যে 70 ইলেকশনটা হবে, ইলেকশনে যারা জয়ী হবে তারা প্রথম 3 মাস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটাকে বলে সাংবিধানিক সভা, গণপরিষদ, যারা সংবিধান তৈরি করে, প্রথম 3 মাস হবে তারা সংবিধান তৈরি করবে। পরবর্তী সময় তারা জেনারেল অ্যাসেম্বলি হিসেবে অন্য আইন তৈরি করবে। এটাকে এই LFO বলা হয়, মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স করেছিল। কিন্তু এবার এই যে জুলাই সনদের ক্ষেত্রে সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়নি। এজন্য আমরা যদি এখানে সাংবাদিক বাইরে আছেন, আমরা বলতে চাই, এই যে জুলাই সনদটা হয়েছে, সেটার যে ইনডেমনিটি অর্ডারটা নিশ্চিত করতে হবে। তাদের যারা যুদ্ধ করেছে তাদের সম্মান নিশ্চিত করতে হবে, সাথে সাথে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে। আজকে এখানে কেন বলছি আপনারা এখানে যারা আছেন সবাই লিডার। এটাকে বলে TOT, মানে ট্রেনার অফ ট্রেনিং, মানে হচ্ছে যারা লিডার। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে এক একটা ক্লাব চালান, আপনারা প্রত্যেকে এক একটা কমিউনিটি চালান। তাহলে আজকে আমরা স্পেশালভাবে কোনো কিছু আপনাদেরকে বলবো না, সেটি হচ্ছে আপনারা যেটা চালান সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখেন, আপনি যে লিডার, আমাদের মধ্যে অনেক সময় নিজের মধ্যে একটু যে আমি লিডার কিনা এই একটা চিন্তা থাকে। আমি একটা ক্লাব চালাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি কি নেতা, আমি কি লিডার?
আমরা প্রত্যেকেই, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা কোরআন বলেছে ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা। আল্লাহ বলেছে আমি তোমাকে খালিফা হিসেবে সৃষ্টি করেছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য খালিফা? খালিফা হচ্ছে তাদেরকে বলা হয় যারা মুসলিম উম্মাহ নেতৃত্ব দেয়, তাদেরকে খলিফা বলা হয়। তার মানে আল্লাহ আপনাকে জীবনের শুরুতে ঘোষণা করেছেন ইউ আর দ্য খালিফা, ইউ আর দ্য লিডার অফ দ্য হিউম্যান কাইন্ড। আপনি হচ্ছে নেতা। আপনি, আল্লাহ তাআলা আপনাকে নেতা বলেছেন। এখন আপনি বলতে পারেন আমি এমন কি কাজ করেছি যা আমি নেতা হয়েছি, আল্লাহ কেন আমাকে নেতা অ্যাড্রেস করলো? দেখেন, এই বিজ্ঞান বলে একটা ইলিশ মাছ সর্বোচ্চ 10 থেকে 15 লক্ষ ডিম দেয় একসাথে। প্রত্যেকটা ডিমে ইলিশে পরিণত হয় বলে মানুষের সেই ইলিশের সংখ্যা বেশি। বিজ্ঞান বলে আমরা যে জন্মগ্রহণ করেছি 40 কোটি শুক্রাণু ছিল। সে 40 কোটি শুক্রাণুর মধ্যে একটা কম্পিটিশন হয়েছে, দিস দ্য বিগিনিং স্টেজ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে। আমাদের মায়ের ডিম্বাণুতে যাওয়ার জন্য প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে 40 কোটি শুক্রাণু আছে তার মধ্যে একজনই গিয়ে মায়ের ডিম্বাণুতে গিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন। তার মানে জীবনের শুরুতে আমরা কি ছিলাম? বিজেতা ছিলাম। জীবন ইজ দ্য ভেরি বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ, যে আমরা বিজেতা ছিলাম। আপনাদের এপিজে আব্দুল কালাম প্রতিদিন সকালে উঠে 5টি বাক্য বলতেন। তিনি বলতেন আই এম দ্য বেস্ট, আমি সেরা। প্রতিদিন সকালে উঠে বলতেন যে আমি সেরা। হার্ভার্ড ইউনিভার্সিটি আরেকটা গবেষণা হয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর তিনি বলেছিলেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি বলো। মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। আপনি যদি আপনার ব্রেনকে বলেন আপনি একা, আপনার ব্রেন বলবেন ইয়েস স্যার আপনি একা। আপনি যদি আপনার ব্রেনকে বলেন যে আমি একা, আমার জীবনটা রেখে লাভ নাই, আপনার ব্রেন বলে ইয়েস স্যার আপনি একা, জীবনটা রেখে লাভ নাই, কিপ ইট আপ, সুইসাইড করেন। আপনি যদি আপনার ব্রেনকে বলেন আই ক্যান, আমি পারবো, আপনার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান। আপনি যদি আপনার ব্রেনকে বলে আই ক্যান নট, আমি পারবো না, আপনার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান নট। কারণ মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। আপনি আপনার ব্রেনকে কিভাবে বলবেন, কি বলবেন? এই জন্য এপিজে আব্দুল কালাম সকালে ঘুম থেকে উঠে বলতেন আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু ইট, আমি করতে পারবোই। টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। আই এম দ্য উইনার, আমি বিজেতা। গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন। তার মানে আপনাকে আজকে লিডার হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার মধ্যে যে চিন্তা আছে, আপনার মধ্যে যে আমি ছোট, এই ছোট থেকে আপনার চিন্তাটাকে বড় করতে হবে। মনে রাখবেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় সৃষ্টির মধ্যে সর্বসেরা সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। আমাদের শরীরের দিকে যদি আপনি তাকান, আমি ওদের একটা হাদিস পড়ে অবাক হয়ে গেলাম। বনি ইসরায়েল যুগের একজন ইমানদার ব্যক্তি ছিলেন। তিনি 500 বছর ধরে ইবাদত করেছেন একটা পাহাড়ে বসে, 500 বছর ধরে। তাকে যখন আল্লাহ বলল যে তাকে আমার দয়া জান্নাতে নিয়ে যাও, সে বলল আল্লাহ আমি তো ইবাদতে করেছি, আপনার দয়া লাগবে কেন? আমি তো ইবাদতে করেছি। আল্লাহ বলল তাই তো ঠিক আছে, তোমার যা ইবাদত করেছো এক পাল্লায় রাখো, আর তোমাকে আমি যে গঠন দিয়ে তৈরি করেছি এই গঠনের একটি মাত্র চোখ ওই পাল্লা রাখো। দেখা গেল চোখটা আরো ওজন বেশি হয়ে গেল। তখন বলছে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে ক্ষমা, আপনার দয়া ছাড়া আমি জান্নাত পাবো না। তার মানে একটা চোখের দিকে যদি আপনি তাকান, আপনি চোখের গুরুত্ব বুঝবেন না। আপনি চোখ হারান, আপনি সুস্থতার গুরুত্ব বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ না হবেন। আপনি সুস্থ হইলেই আপনি আপনার গুরুত্ব বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় একটা নিয়ামত ছিল। আমাদের শরীরে এক একটা অঙ্গর কথা যদি আপনি চিন্তা করে আপনি অবাক হয়ে যাবেন। আপনি জানেন আমাদের এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবীর আয়তন, এই 52 কোটি বর্গ কিলোমিটার মধ্যে মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ?
13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র, এই বিশ্বজগতে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে, মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে। এবং আপনি অবাক হয়ে যাবেন, একমাত্র গ্রহ যার একটা উপগ্রহ আছে সেটা হচ্ছে পৃথিবী। চাঁদ হচ্ছে আমাদের একমাত্র উপগ্রহ। কেন আল্লাহ চাঁদকে সৃষ্টি করেছেন? আপনি দেখবেন চাঁদকে একটু জুম করে বড় করে দেখবেন চাঁদের মধ্যে বড় বড় গর্ত আছে। কিসের জন্য জানেন? বিভিন্ন নক্ষত্রে থেকে উল্কা পিণ্ড যেগুলো আছে, স্ফুলিঙ্গ যেগুলো আছে, এগুলো ধেয়ে আসে পৃথিবীর দিকে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে এগুলোকে ঠেকায়। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষকে ঠেকানোর জন্য আল্লাহ চাঁদকে উৎসর্গ করেছেন। এরপরে আপনি বলেন আপনাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছে। চাঁদের কোনো ওজনস্থ নেই। আমাদের দেখেন, আমাদের যে সূর্যের যে তাপ, এর তাপটা সরাসরি পৃথিবীর দিকে আসে, কিন্তু আল্লাহ তাআলা যেন মানুষের কষ্ট না হয় এই জন্য একটা ওজনস্থ দিয়েছেন, একটা ওজনস্থ দিয়েছেন, যাতে সরাসরি যে রশ্মিটা আছে এটা যেন সরাসরি মানুষের পৃথিবীতে না আসে, একটা ওজনস্থ দিয়েছেন। কিন্তু চাঁদের কোনো ওজনস্থ নেই। এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমার আর আপনার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমি আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি এমনি, তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ারশিপ? ইবাদতের মিনিংটা কি? শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, মানব কল্যাণ করা এটাও এক ধরনের ইবাদত। আল্লাহ এখানে আদেশ উখরিজাতিল লিন্নাস, আল্লাহ এখানে আদেশ সূচক ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন। আল্লাহ এখানে আমর ব্যবহার করেছেন, আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন যে তোমাকে মানুষের কল্যাণ করার জন্য আমি পাঠিয়েছি, তুমি মানুষের সেবা করবা। পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই। দেখবেন আপনি যখন গরু যখন বাচ্চা দেয়, আপনি দেখবেন গরুর বাছুরটা বাচ্চা দেওয়ার সাথে সাথে এক দৌড় মারে, দেখছেন? একটা দৌড় মারে। মানুষ একমাত্র প্রাণী যে প্রাণী 2 বছর পর্যন্ত তার মায়ের উপর নির্ভরশীল থাকতে হয়। তার মানে আল্লাহ এখানে আমাদেরকে শিখিয়েছেন যে তোমাকে আমি সৃষ্টি করেছি একে অপরের জন্য, তোমাকে আমি সৃষ্টি করেছি একে অপরের জন্য, রিসিপ্রোকাল। তুমি একের উপর নির্ভরশীল থাকবা। ইউ আর দ্য সোশ্যাল বিইং, তুমি সামাজিক জীব, তুমি একের উপর নির্ভরশীল থাকবা। তো সুতরাং আজকে আমাদের এখানে যারা আছি আমাদেরকে প্রত্যেককেই চিন্তা করতে হবে, আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি। তার মানে তাহলে কি? আমাকে মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছে। আজকে যে অ্যাপেক্স ক্লাবের মাধ্যমে আপনারা মানুষকে সেবা করছেন, মানব সেবা করছেন, মানব সেবা করার মাধ্যমে আপনি সৃষ্টিকর্তারই সেবা করছেন। তার কুয়ানফিসুকুম নিজেকে বাঁচাও, তার মানে কু শব্দ হচ্ছে নিজেকে, মিল্লা মানে জাতি। কু শব্দ হচ্ছে বাঁচাও, আর মিল্লা মানে জাতি। কুমিল্লা মানে যে জাতিকে বাঁচায় তার নাম কুমিল্লা, মনে হয় নাকি? ওনারা একটা ব্যাখ্যা দেয় কুম লিল্লা, কুম মানে দাঁড়াও, লিল্লা মানে আল্লাহর জন্য, যারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় তাদের বাড়ি কুমিল্লা, নাকি? ওই একটু আগে ভাইয়ের সাথে আমি গাড়ি করে এই খেলা শেষ করে এতে আসছিলাম, তখন উনি বললো যে আমার ইতর বলা হয়। তা আমি বললাম ইতর তো একটা এলিভেশন আছে। ইতর মানে গ্রেটার কুমিল্লা ছিল, চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মিলে গ্রেটার কুমিল্লা ছিল। ই মানে হচ্ছে চাঁদপুরের ইলিশ, ত মানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তরকারি, আর র মানে কুমিল্লার রসমালাই, এই 3 মিলে ইতর। আচ্ছা বুঝলেন না ভাই? নোয়াখালী তো হাতে তালি দে, কুমিল্লা হাতে তালি দে, মানে বাড়ি নোয়াখালী, বিয়ে করছে কুমিল্লা, মনে হয় নাকি? কথা বলার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আমাদের যেটি হয়, আমাদের আঞ্চলিকতা বেশি। এক একজন এক এক অঞ্চলের, কেউ বগুড়া অঞ্চলের, কেউ নোয়াখালী অঞ্চলের, কেউ বরিশাল অঞ্চলের। এই যে আঞ্চলিকতার কারণে অনেক সময় আমরা কনফিডেন্স পাই না কথা বলার জন্য, যে আমি বলি কি, একটা বুঝে কি। আমার মনে আছে আমরা একটা সিলেটের কেউ আছেন? সিলেটের আছেন? সিলেটে আমার মনে আছে একটা ডিবেট কম্পিটিশনে আমি করছিলাম, স্পিকার দায়িত্ব পালন করছিলাম। তখন একজনের নারীর অধিকার নিয়ে কথা হচ্ছে। তো একটা ছেলে বলছে, মানে স্পিকার আপনি খিতা কথা কন, আমার এলাকা যখন বউ প্রথমে ঘরে যায় তার হাউরি বলে তুমি কি সাদা গু খাবা নাকি লাল গু খাবা? আমি সুন্দর করে বলতে পারি নাই, ও যেভাবে বলেছে। মানে তা আমি বললাম কি রে, নারীর অধিকারের সাথে সাদা গু আর লাল গুড় কী সম্পর্ক? পরে আমি তোর শেষে আমি তার জিজ্ঞেস করলাম যে কী বললাম? স্যার আপনি বুঝেন নাই,
আমাদের এলাকায় প্রত্যেক এলাকাতে বউ শাশুড়ি দ্বন্দ্ব হয়, কিন্তু আমাদের এলাকায় যখন বউ প্রথমে ঘরে যায় তার শাশুড়ি মিষ্টি নিয়ে বলে তুমি কি সাদা গুলু খাইবে নাকি লাল গুলু খাইবে। তো সে বললো কি আমি বুঝলাম কি। সাইফুর রহমান সাহেব সাবেক অর্থমন্ত্রী, নাম শুনেছেন? সাইফুর রহমান সাহেবের সাথে একবার আমরা দেখা করতে গিয়েছিলাম, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমরা একটা প্রোগ্রামে ওনাকে ইনভাইট করব। তো যাওয়ার পর উনি বললো এক কাজ করো তোমরা সোয়েটার পরে আসো। তা আমরা ভাবলাম সোয়েটার পরে আসবো, এটা কি বলে। তা আমরা পরে নীলক্ষেতে গিয়ে আমরা স্যুটের বুটের হয়ে গিয়েছিলাম, পরে আমরা নীলক্ষেত গিয়ে সোয়েটার কিনে সোয়েটার পরে গেলাম। বললাম যে স্যার আমরা আসছি। তোমাদেরকে বললাম সোয়েটার পরে আসছে, তোমরা এখন কেন আসলে? মানে 6টার পরে 2014 সালে আমি গিয়েছিলাম মাদ্রাজ ইউনিভার্সিটিতে একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল। তো সেখানে আমি একটু সাউথ ইন্ডিয়ানরা চেন্নাই যারা তারা এটা মশলা বেশি খায়, তো আমি একটু বাঙালি খাবার খাইতে ইচ্ছে করলো। তো আমি বললাম বাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? বলছে হ্যাঁ ইয়েস ইউ হ্যাভ টু গো সো ফার। আমি প্রায় 100 কিলোমিটার মতো করে আমি গেলাম। দেখি যে রেস্টুরেন্টের উপরে লেখা আছে YENG ইয়াং TUNG টুং ইয়াং টুং কাই জাং রেস্টুরেন্ট। তা আমি বললাম মানে চাইনিজ, কারণ চাইনিজে ওয়াং ফং চং বলে না। ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলছে ভাইয়া বেলা আসেননি। আমি বললাম ব্রাদার ইউ ফ্রম? ভাই আমি তো বাড়ি আমার নোয়াখালী। আমি বললাম মানলাম আপনার বাড়ি নোয়াখালী, কিন্তু চাইনিজ নাম দিলেন কেন? এটা তো চাইনিজ, এটা তো ইয়াংতুন খাই যান, মানে এখান থেকে খেয়ে যান। বলে না ইয়াংতুন খাই যান আমরা গায়ে হুতি যান। আমি বললাম আপনি এভাবে লিখলেন কেন? উনি বলে যে ভাই আসলে যারা বাঙালি তারা তো ভিতরে আসলে বুঝে, আর যারা বাইরে মানুষ তারা মনে করে চাইনিজ রেস্টুরেন্ট। আমার 2 ধরনের কাস্টমার পাওয়া যায়, এই জন্য এইভাবে লিখছি। সেদিন আমি বুঝতে পারছি যে নোয়াখালী কি জিনিস। নোয়াখালী বিভাগ হয়, নোয়াখালী বিভাগ হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে নোয়াখালী অলরেডি রাষ্ট্র ঘোষণার ওদিন দেখলাম যে তাদের মুদ্রা হবে হচ্ছে টাকা, টিয়া টিয়া। মানে এত সুন্দর একটা মানচিত্র করলো যে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী রাষ্ট্র নোয়াখালী, হ্যাঁ কি বলে পিপলস রিপাবলিক অফ নোয়াখালী, তাদের মুদ্রা হবে টিয়া। হ্যাঁ কি রাজধানী মাইজদি। আর কুমিল্লার কেউ আছেন? না 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 কুমিল্লা বাইরে শোনেন, কু শব্দটা আসলে একটা আরবি শব্দ। আরবিতে বলা হয় কু আনফুসুকুম, বলে কু মানে বাঁচাও, আনফুসুকুম মানে নিজেকে। তার কু আনফুসুকুম মানে নিজেকে বাঁচাও, তার মানে কু শব্দ হচ্ছে নিজেকে, মিল্লা মানে জাতি। কু শব্দ হচ্ছে বাঁচাও, আর মিল্লা মানে জাতি। কুমিল্লা মানে যে জাতিকে বাঁচায় তার নাম কুমিল্লা, মনে হয় নাকি? আবার বলে কুম, ওনারা একটা ব্যাখ্যা দেয় কুম লিল্লা, যারা জাতির জন্য দাঁড়িয়ে, কুম মানে দাঁড়াও, লিল্লা মানে আল্লাহর জন্য, যারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় তাদের বাড়ি কুমিল্লা নাকি? ওই একটু আগে ভাইয়ের সাথে আমি গাড়ি করে এই খেলা শেষ করে এতে আসছিলাম, তখন উনি বললো যে আমার ইতর বলা হয়। তা আমি বললাম ইতর তো একটা এলিভেশন আছে। ইতর মানে গ্রেটার কুমিল্লা ছিল, চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মিলে গ্রেটার কুমিল্লা ছিল। ই মানে হচ্ছে চাঁদপুরের ইলিশ, ত মানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তরকারি, আর র মানে কুমিল্লার রসমালাই, এই 3 মিলে ইতর। আচ্ছা বুঝলো না ভাই, নোয়াখালী তো হাতে তালি দে, কুমিল্লা হাতে তালি দে, মানে বাড়ি নোয়াখালী বিয়ে করছে কুমিল্লা মনে হয় নাকি? বাড়ি এই জন্য উনি সব জায়গায় দাঁড়ায় না, এটা ভালো গুণ। আমি দেখলাম নোয়াখালী, দেখলাম উনি হাতে তালি দিয়ে দাঁড়াই গেল, কুমিল্লার পরে আবেগে আবারও 2 বার হাতে তালি দিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাক, ওইটা অন্যদিকে চলে গেলাম। তার মানে আপনি কথা বলার জন্য আপনার আঞ্চলিকতাটাকে দূর করতে হবে। আঞ্চলিকতা দূর করার জন্য আপনাকে বলে যে আগে বাংলা ভাষার গাঁথুনি, পরে বিদেশি ভাষার পত্তন। আগে বাংলা ভাষার গাঁথুনি দিতে হবে। বাংলা ভাষা যদি আপনি ভালোভাবে না বলতে পারেন, আপনি অন্য ভাষা ভালোভাবে বলতে পারবেন না। মানে হ্যাভ ইউ এনি প্রবলেম টু লোকাল ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট দ্য প্রবলেম অল কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস। বাংলা ভাষায় সমস্যা হলে আপনার ইংরেজিতেও সমস্যা হবে। আমি দিনাজপুরে একটা প্রোগ্রাম করছিলাম, একটা মেয়ে পিছন থেকে হাত তুলে, অনেকক্ষণ আমি প্রায় 2-2.5 ঘন্টা ধরে বক্তব্য দিচ্ছিলাম। একটা মেয়ে পিছনে হাত তুলে বললো স্যার আমার একটা কথা আছে। তাই বললাম তুমি আমাকে কি মাইন্ড করছো, তুমি আমার স্যার ডাকলা? ভাই আপনি মাইন্ড করেছেন, আমাদের এলাকা না ভাইয়াকে সম্মান দিয়ে স্যার ডাকে। আমি বললাম ভাইয়াকে সম্মান দিয়ে স্যার ডাকবে কেন? পরে দেখি যে নামাজে দেখলাম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ। আর একজন বলতে ভাই আমার একটা SMS করেন তো।
তখন বুঝলাম যে তার শয়ে সমস্যা আছে। এই জন্য আপনি বাংলা ভাষাটাকে চমৎকারভাবে জানতে হবে। বাংলা ভাষা সুন্দর করার জন্য বাংলার যে মূল বর্ণগুলো আছে, স্বরবর্ণের যে স্বরধ্বনিগুলো আছে, এটা যদি জানেন আপনার 40% বাংলা ভাষার সমস্যা দূর হয়ে যাবে। স্বরধ্বনি কে বলতে পারবেন বলেন তো ভাই? স্বরধ্বনি না, স্বরেও আপনি যখন ভাওয়েল বলেন তখন কি বলেন? ভাওয়েল এ, ভাওয়েল ই, ভাওয়েল আই বলেন না, তাহলে এই ভাওয়েল এবং স্বর বাদ দিয়ে বলেন। স্বরধ্বনিগুলা হয়েছে আপনার, কিন্তু স্বরধ্বনি একটু বেশি হয়ে গেছে। বসেন, সুন্দর হয়েছে। আমার সাথে বলেন অ, আ, ই, উ, এ, ও, এ। অ, আ, ই, উ, এ, ও, এ বলেন তো। যেমন অ মানে অজগর, আ মানে আম, ই ইঁদুর, উ উট, ও ওমা। আমরা বলি উমা, বলি না? ধরেন আপনি বন্ধুরা নিয়ে হাঁটতে, সামনে একটা সাপ পড়ছে, উমা সাপ। এটা কি উমা? সাপও তো লজ্জা পেয়ে গেছে, কি বলে উমা? এটা হবে কি ওমা? কি হবে? ওমা। ওরে বাবা, আপনি উরি বাবা, উ না, এটা হবে কি ও, ওমা। আর এটা উ, উঠ, উঠো। দে, এ বলি না দেশ, আমরা বলি দেশ, বাংলাদেশ না দেশ। সব করলো শেষ না শেষ, শেষ করলো। তাহলে এই যে স্বরধ্বনি যদি আপনি বলতে পারেন, তাহলে বাংলা ভাষার 40% সমস্যার সমাধান। আমার সাথে বলেন অ, আ, ই, উ, এ, ও, এ। অ, আ, ই, উ, এ, ও, এ। অ, আ, ই, উ, এ, ও, এ। যেখানে যাবেন সেখানে ও, এভাবে যদি আপনার মুখটাকে আপনি কন্ট্রোল রাখতে ও পারেন। আবার রাস্তাঘাটে আবার হাত দিয়ে না, আবার মানুষ বলবে আপনি তাকে ইফটিজিংয়ের মামলা খাবেন পরে, যদি আইনজীবী অনেক আছে মামলা সারাই দিতে পারবে। এই স্বরধ্বনি যদি আপনি বলতে পারেন, তাহলে বাংলা ভাষার আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। ভাষা গিয়ে একটু ভালোভাবে স্বরধ্বনিগুলো প্র্যাকটিস করবেন। ইংরেজি কোনো বর্ণের উপর দেখছেন, এক বর্ণের উপর আরেক বর্ণ লাফাইয়া উঠে ভিতরে একটা ঢুকে গেছে। আমাদের খিওর মতো ব্রাহ্মণবাড়িয়া নাকি ব্রাক্ষণবাড়িয়া আমরা খুঁজে পাই না। দেখছেন? কখনো দেখছেন টি এর মধ্যে ডব্লিউ ঢুকে তার মধ্যে ইউ ঢুকে গেছে? দেখছেন? মনে রাখবেন, কখনো দেয়াল তৈরি করবেন না, সবসময় ব্রিজ তৈরি করবেন। ব্রিজের মাধ্যমে নতুন নতুন মানুষের সাথে দেখা হবে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন, কিন্তু দেয়াল তৈরি করার মাধ্যমে সম্পর্ক নষ্ট করবেন না। পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে আন্তর্জাতিক ভাষা হয়েছে কেন জানেন? অনলি ফর ফ্লেক্সিবিলিটি, সহজের জন্য। বাংলা বর্ণমালা কয়টি বলুন তো? বর্ণমালা একটি। অ্যাপেক্সিয়ানদেরকে আগে শুনতে হবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছে সামে না ও আতানা, আগে শুনতে হবে তারপর উত্তর দিতে হবে। আমি বলেছি বর্ণ বলিনি, আমি যে বর্ণের মালা, অ্যালফাবেট। অনেকগুলো বর্ণ নিয়ে যে মালাটা তৈরি হয় সেটা বর্ণের মালা, অনেকগুলো ফুল নিয়ে যেটা তৈরি হয় সেটা ফুলের মালা। ঠিক আছে? তা আপনি যদি এখানে যদি আপনি বলেন বর্ণমালা, বর্ণমালা কয়টি? একটি। আর বর্ণ কয়টি? 50টি। আরবি বর্ণ কয়টি? 29টি। আর ইংরেজি বর্ণ কয়টি? 26টি। তাহলে সবচেয়ে কম বর্ণ কার? ইংরেজি। ইংরেজি কোনো বর্ণের উপর দেখছেন, এক বর্ণের উপর আরেক বর্ণ লাফাইয়া উঠে ভিতরে একটা ঢুকে গেছে। আমাদের খিওর মতো ব্রাহ্মণবাড়িয়া নাকি ব্রাক্ষণবাড়িয়া আমরা খুঁজে পাই না। দেখছেন? কখনো দেখছেন টি এর মধ্যে ডব্লিউ ঢুকে তার মধ্যে ইউ ঢুকে গেছে? দেখছেন? ঢুকছে না। ইংরেজি একটা লাইন দিয়ে, শুধু একটা লাইন দিয়ে আপনি 15টা বর্ণ লিখতে পারবেন। এ, বি, ডি, ই, এফ, এইচ, আই, কে। কিন্তু একটা দাগ দিয়ে বাংলা কয়টা বর্ণ লিখতে পারবেন বলেন? একটা লিখতে হলে কয়েকবার উঠাতে হবে আপনাকে। তার মানে সবচেয়ে সহজ হচ্ছে ইংরেজি ভাষা, কিন্তু সেটাকে আপনাকে ওন করতে হবে। সহজ পারবেন তো ইনশাল্লাহ? তো এই জন্য আপনাদেরকে বললাম যে স্কিলের মধ্যে সবচেয়ে স্পিকিং স্কিল, এই স্পিকিং স্কিলের মধ্যে বাংলা ইংরেজি দুইটিকে আপনাকে গ্যাদার করতে হবে। আর আপনার ধর্মীয় যে ল্যাঙ্গুয়েজ ভাষাটা আছে, আপনি যদি হিন্দু হন তাহলে সংস্কৃত ভাষাটা, আমি সংস্কৃত ভাষা পড়েছি শুধু হিন্দু ধর্ম জানার জন্য। আমাদের ভাষা ইনস্টিটিউটের ভাষা সংস্কৃত এবং আরবি ভাষাটা আমি ওখান থেকে পড়েছি। শুধু ধর্মকে 3টা ল্যাঙ্গুয়েজ আপনাকে নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে মাতৃভাষা, আর হচ্ছে আন্তর্জাতিক ভাষা, আর হচ্ছে ধর্মীয় ভাষা। এই 3টা ভাষা যদি আপনি জানেন, আপনি লিডার না লিডার অফ দ্য লিডার হবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? আরেকটা হচ্ছে কমিউনিকেশন স্কিল।
নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবেন। মনে রাখবেন কখনো দেয়াল তৈরি করবেন না, সবসময় ব্রিজ তৈরি করবেন। ব্রিজের মাধ্যমে নতুন নতুন মানুষের সাথে দেখা হবে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন। কিন্তু দেয়াল তৈরি করার মাধ্যমে সম্পর্ক নষ্ট করবেন না। একটা দেয়ালের মাধ্যমে হাজার দেয়াল তৈরি হয়ে যাবে। একজনে আপনার বিরোধিতা করবে, 100 জন আপনার তার ধরে ধরে বিরোধিতা করবে। আমাদের সমাজে একটা সংস্কৃতি আছে, দেখবেন আপনি একটা ভালো মানুষের নিয়ে একটা ছবি দিয়ে বলেন এই লোকটার ভালো মরছে, এই লোকটা তো একটা আকাম করছে, দেখবেন শত শত কমেন্ট, 80% কমেন্ট আসবে এই লোকটার আগে চেহারার মধ্যে এমন একটা বাদ ছিল, আমার সন্দেহ হয়েছিল। কিন্তু বুঝলেন নাই যে এতদিন তারে পছন্দ করতো, কিন্তু কেউ যখন বললো আর এ তো খারাপ, তখন কমেন্ট দেখবেন 80% কমেন্ট আছে এই লোকটার আমার আগে সন্দেহ হয়েছিল। তার মানে এই যে দেয়াল তৈরি করবেন না কখনো, সবসময় কি করবেন? ব্রিজ তৈরি করবেন। লিডারদের সবচেয়ে বড় গুণ হচ্ছে লিডারদেরকে অনেকে মেরেছে চিনবে, অনেক মানুষের সাথে তার পরিচয় হবে। ভাইয়ের মতো অ্যাপ্লাই করবেন, নোয়াখালী তো দাঁড়াবেন, কুমিল্লা তো দাঁড়াবেন। মানে ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। লিডারশিপ পি আছে, পি মানে পালস অফ দ্য পিপল। ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। আপনাকে পালস বুঝতে হবে। লিডার হবেন, আপনার এমপ্লয় যারা আছে, আপনার অধীনস্থ যারা আছেন, প্রত্যেকের পালস বুঝতে হবে। যে কোন মানসিকতার মানুষ তাকে বুঝতে হবে, তাকে রিড করতে হবে আপনাকে। যদি আপনি রিড করতে না জানেন তাহলে মনে করবেন আপনি নেতা হইতে পারবেন না। তারপরে আমি লিডারের LE বললাম, তারপরে হচ্ছে এ মানে অ্যাটিটিউড। অ্যাটিটিউড থাকতে হবে, ভাবসাব থাকতে হবে। লিডার কোনো ব্যবসা লেদার বেদার হাঁটেন মানে এই দিয়ে লিডার দিয়ে কাজ হবে না। আপনার পোশাকে ব্যবসা থাকতে হবে, চলাচলে ব্যবসা থাকতে হবে। সিংহ বনের রাজা কেন বলো তো? সিংহ বনের রাজা কেন? সিংহ কি জিরাফের মতো দেখতে লম্বা? বাঘের মতো অনেক শক্তিশালী? হাতির মতো দেহ বড়? বানরের মতো বুদ্ধিমান? সিংহ বনের রাজা হচ্ছে ভাবসাবের কারণে। সে একটা আওয়াজ করলে 2 কিলোমিটার পর্যন্ত শোনা যায়, সবাই ওরে বাবারে বাবা সিংহ আওয়াজ করেছে। অ্যাটিটিউড। লিডারকে যে অ্যাটিটিউড থাকতে হবে, ভাবসাব এমনভাবে নিবেন যে আপনি একটা নেতা। আবার নেতা এমন করে এমন ভাবসাব নিয়ে থাকবেন আপনার কারেন্টের জাল আপনার আশেপাশে হাঁটা যায় না, তাইলে লিডার হতে পারবেন। মানে এত ভাবসাব আপনি এমনি দাঁড়িয়ে আছেন যাতে মানুষের বাড়ি দিয়ে পেলে দিচ্ছে, আরে বাবা এটাকে অ্যাটিটিউড বলে না। অ্যাটিটিউড মানে হচ্ছে এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, আরেক হাতে বাঁকা তুর্য। এক হাতে বাঁশি থাকবে, কখনো নেতা আপনার কর্মীদেরকে গান শোনাবেন, আবার কখনো বকাঝকা করবেন। সব সময় যদি বকাঝকা করতে থাকেন, সব সময় যদি বকাঝকা করতে থাকবেন তাহলে টাইটে ভেঙে যাবে। আবার সব সময় যদি নরম কথা বলতে থাকেন তাহলে আপনার ব্যক্তিত্ব থাকবে না, আপনাকে মূল্যায়ন করবে না। এই জন্য কখনো গান শোনাবেন, কখনো মজা করবেন, আবার কখনো ভাব নিয়ে গাম্ভীর্য নিয়ে বসে থাকবেন। তুমি এটা ঠিক করো নি, তোমার থেকে এটা আমি আশা করি নি, আবার এটা বলে লাসে দিয়ে তাহলে শেষ। এই যে একটু ভাব নিলেন এটাই শেষ। মানে আপনার অ্যাটিটিউড থাকবে হচ্ছে, আপনি দেখেন বিটিভিতে দেখবেন কলস যখন বানায় দেখবেন এক হাতকে শক্ত করে রাখে আর এক হাতে নরম করে রাখে, দেখেছেন? যদি দুইটাই নরম থাকতো তাহলে এটা হয়ে যেত এভাবে, আবার দুইটা শক্ত থাকলে তাহলে এটা হয়ে যেত এভাবে। এই জন্য একটাকে শক্ত আর একটাকে নরম, এটা যদি থাকে তারপর কলসটা নতুন সুন্দর অবয়ব হবে। এই জন্য আপনারা এখানে যারা লিডার আছেন আপনার সেই অ্যাটিটিউডটা থাকতে হবে, সেই অ্যাটিটিউডটা থাকতে হবে। যদি সেই অ্যাটিটিউডটা থাকে তাহলে আপনি লিডার হইতে পারবেন। পারা যাবে তো ইনশাল্লাহ। তাহলে এ বললাম, এরপরে কি? ডি ফর ডিসিপ্লিন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন দেখবেন মাঝখানে ডি আছে। স্টুডেন্টের 7টা বর্ণ, তার মধ্যে মাঝখানে ডি আছে, দেখবেন সবসময় ডি মাঝখানে থাকে। মানে আপনি যা কিছু হন না কেন, ডিসিপ্লিন যদি আপনার না থাকে আপনি এক পর্যায়ে গিয়ে মাঝখানে গিয়ে ভেঙে পড়ে যাবেন, আপনার লিডার আর সামনে আগাবে না। পাংচুয়ালিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন। ইউ শুড টক when time is for talking. You should laugh when time is for laughing. You should play when time is for playing. যখনই হাসার সময় হবে হাসবেন, যখনই গরম হওয়ার সময় হবে গরম হবেন, যখনই কাদার সময় হবে কাঁদবেন। কাদার সময় মানুষ আপনার এমপ্লয় একজন মা মারা গেছে আর আপনি বেটকাচ্ছেন, তাহলে তো হবে না। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন শেখার জন্য আপনাকে কোরআনের আরেকটা সূরা আছে, সূরা নামল। অত কি জানেন? পিঁপড়া। পৃথিবীর সবচেয়ে পানির দিক থেকে সবচেয়ে ডিসিপ্লিন হচ্ছে কি? পিঁপড়া। পিঁপড়াকে আপনি একটু দেখেন। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা পৃথিবীর, বললাম না যে মৌমাছি হচ্ছে একমাত্র প্রাণী যে প্রাণীর উপরে ওহী আসছিল। আল্লাহ বলছে আমি মৌমাছির উপর ওহী দিয়েছি। তার মানে মানুষের উপর ওহী আসলে সে নবী হয়,
আর যদি কোনো প্রাণীর ওপরে ওহী আসে, যদি সে নবী হইতো, তাহলে প্রথম নবী হইতো কে? মৌমাছি, পিঁপড়া। আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে কোরআনের সূরার নাম দিয়ে দিয়েছে। ডিসিপ্লিন, পিঁপড়া থেকে ডিসিপ্লিনটা নেবেন। পিঁপড়া দেখবেন এক কাতারে তারা হাঁটবে। পিঁপড়া বিভিন্ন টিমে ভাগ করে দেয়। কারো কাজ হচ্ছে খাদ্য আনবে, খাদ্য ট্রান্স করবে, কারো হচ্ছে বাড়ি রক্ষা করবে, কারো হচ্ছে অন্যদেরকে নেতৃত্ব দিবে। এক একজনকে গ্রুপে তারা ভাগ করে দেয়। পিঁপড়া থেকে আপনাদেরকে টিম ওয়ার্কটা শিখতে হবে। কিভাবে টিম ওয়ার্ক? ওরা হচ্ছে লাইন ঠিক করার জন্য একটা হরমোন, ওদের একটা আছে, একটা সুগন্ধি ছেড়ে দেয়। এই সুগন্ধিটা পেয়ে পিঁপড়ারা ওই লাইন অনুযায়ী সবাই হাঁটতে থাকে। এই জন্য এই ডিসিপ্লিনটা আপনারা কোথা থেকে শিখবেন? পিঁপড়া থেকে। তারপরে হচ্ছে ডি গেল। ই মানে এক্সেপশনাল থিঙ্কিং, ব্যতিক্রম চিন্তা। লিডারের সবচেয়ে বড় গুণ হবে ব্যতিক্রম চিন্তা করতে হবে, অন্য ধরনের চিন্তা করতে হবে। একজন একটা চিন্তা করবে, সে ভিন্ন চিন্তা করতে হবে। একবার দুইটা বন্ধু রফিক এবং শফিক, তারা একটু চিন্তা করলো বড় লোক হবে। তখন তাদেরকে গ্রামবাসী একটা অফার দিল, আমাদের গ্রামে তো কোনো পানি নেই, তুমি ওই দূরের নদী থেকে তোমরা পানি এনে দিবা, পানি প্রতি তোমাদেরকে 10 টাকা করে দেওয়া হবে। রফিককে বলা হলো, রফিক বলল ঠিক আছে, তাহলে তো পানি সারাদিন ধরে আমি কাজ করি, সারাদিন কাজ করতে করতে তো আমি তো ব্যাপক পানি নিয়ে আসতে পারবো, তাহলে আমি অনেক টাকার মালিক হব। শফিক বলল যে না, আমি এই কাজটা করব না। রফিক বলল তাহলে তুই করলে করিস, না করলে না, আমি করা শুরু করেছি। সে করা শুরু করেছে, সে করতে করতে ব্যাপক টাকার মালিক হয়ে গেছে। আর শফিক কী করে? কিছুক্ষণ সে পানি নেয়, কিছুক্ষণ পাইপ নিয়ে কাজ করে, মানে পাইপ লাগানোর ব্যবস্থা করছে। তো সবাই হাসে যে এই ছেলেটা কি পাগল নাকি, পাইপ লাগাচ্ছে কেন? তারা তো আর পাইপের বিষয়টা বুঝছে না। এ সারাদিন পানি নেয়, পানি নিয়ে সে বড় লোক হয়ে গেল, পায় 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকার মালিক হয়ে গেল। আর সে হচ্ছে কিছুক্ষণ কাজ করে যে টাকাটা পায় ওই টাকা দিয়ে পাইপ লাগাচ্ছে। দেখা গেল 1 মাস 1.5 মাস পর সে সম্পূর্ণ নদী থেকে পাইপ পর্যন্ত সম্পূর্ণ পানি পাইপ নিয়ে আসলো। তারপরে সে বসে আছে, অটোমেটিকলি তার ইনকাম হচ্ছে এই 3 মাসে যা করেনি, পরবর্তীতে 3 মাসের না করে সে পরবর্তীতে মাত্র 1 দিনে তার চেয়ে বেশি ইনকাম করেছে। ওয়ারেন বাফেট একটা চমৎকার কথা বলেছেন। ওয়ারেন বাফেট বলেছেন, তোমার ইনকামটা সার্থক তখনই যখন তুমি ইনকাম করবা না, কাজ করবা না, কিন্তু ঘরে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাহলে তুমি সফল, নাহলে তুমি সফল না। আপনি ঘরে বসে থাকবেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। একটা মানুষের সর্বোচ্চ সময় কতক্ষণ? 24 ঘন্টা আমাদের প্রত্যেকেরই। তাহলে আমরা সর্বোচ্চ 15 ঘন্টা কাজ করতে পারি। আপনার 15 ঘন্টা দিয়ে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? কিন্তু অপরের 15 ঘন্টা, প্রত্যেকটা 15 ঘন্টা যদি আপনার ঘন্টার সাথে লাগাইতে পারেন আপনি, তার মানে প্রত্যেকটা ঘন্টায় আপনি একটা সফল লিডারে পরিণত হতে পারবেন। তার মানে আপনাকে দি এক্সেপশনাল থিঙ্কিং, আপনি বসে থাকবেন, অটোমেটিকলি আপনার মেম্বার হতে থাকবে। সে পাইপ আপনাকে তৈরি করতে হবে, লাইন। যদি করতে পারেন তাহলে হবে। আর মানে রিলেশনশিপ বলতে হচ্ছে পরিবারের সাথে আপনার কেমন সম্পর্ক হবে, মা বাবার সাথে আপনার কেমন সম্পর্ক, ভাই বোনের সাথে কেমন হবে, এমপ্লয়ের সাথে রিলেশনশিপটা আপনার কেমন হবে, সে হচ্ছে লিডার। এস মানে হচ্ছে একটা অ্যানালাইসিস আছে, শর্ট অ্যানালাইসিস। এস ফর স্ট্রেংথ, ডব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি, টি ফর থ্রেট। এই 4টা অ্যানালাইসিস সবসময় করবেন যে কোনো কাজ করার ক্ষেত্রে। এইচ মানে হার্ডওয়ার্ক, আর আই মানে ইগনোর দ্য ফেলিওর, আর পি মানে পালস অফ দ্য পিপল। আপনি ট্রাস্ট কীভাবে আস্থা তৈরি করবেন? আপনি আপনার টিমের প্রতি আস্থা তৈরি করবেন কীভাবে? সেটা আস্থা তৈরি করার জন্য আপনাকে আমি প্রথমেই বলেছি, লিডারের সবচেয়ে বড় গুণ হচ্ছে লিডারকে নিজেকে কাজ করতে হবে এবং আপনার টিম মেম্বারদের দুঃখে সুখে, নট অনলি সুখে, দুঃখে এবং সুখে। একবার একটা ছেলে, তার অনেক বন্ধু বান্ধব, বিয়ে করবে, সে 100 জনের তালিকা করলো, তার বন্ধুকে দাওয়াত দিবে তার বিয়েতে। বাবা বললো ঠিক আছে, তুমি এই কাজটা আমাকে দাও, আমি দাওয়াত দিব, এই কাজটা তুমি আমাকে দাও। পরবর্তীতে বাবা যেদিন বিয়ে হলো, বাবা দাওয়াত দিয়েছে, বিয়ের দিন দেখেছে মাত্র 2 জন আসছে। বলছে বাবা তুমি কি দাওয়াতি কাজ করলে, মাত্র 2 জন আসলো। বলছে দেখ, আমি দাওয়াত দিয়েছিলাম যে তোমার বন্ধু এভাবে এই আইসিইউতে আছে, তার এভাবে এই বিপদ, তুমি একটু আসো। আমি 100 জনকে বলেছি, তার মধ্যে 2 জন তোমার কাছে আসছে। তার মানে এরাই তোমার প্রকৃত বন্ধু, বাকিগুলো তোমার সুখের বন্ধু, দুধে মাছি এমন বন্ধু তোমার দরকার নেই। তার মানে আপনি যখন লিডার হবেন, ট্রাস্ট অর্জন করার জন্য তার সুখে যেভাবে থাকবেন, তার দুঃখেও থাকবেন। সে যখন প্রবলেমে পড়বে, প্রবলেমটা সলভ করবেন। সে যখন তার দুঃখে আপনি কাঁদবেন, তার সুখে আপনি হাসবেন। যদি আপনি সেটাই করতে পারেন, তাহলে দেখবেন আপনি তার একটা অন্তরের মানুষ হয়ে যাবেন। আরেকটা বর্ণ ছিল ই ফর ইথিক্স। ইথিক্সটা ইম্পর্টেন্ট। আমরা সমাজে বলি একটা, করি আরেকটা। আমরা মাইক পেলে বলি একরকম, কিন্তু যখন আমি সামাজিক জীবনে যাই, তখন সামাজিক জীবনে আমাদের ভিন্ন আচরণ হয়।
তো যখন আপনাকে একটা লিডার দেখে মানুষ অনুপ্রাণিত হয়, যখন বাস্তবিক জীবনে গিয়ে যখন আপনার সাথে পার্সোনালভাবে আপনার পরিবারের সাথে কথা বলার পর যখন বিপরীত অবস্থা পায়, তখন এই লিডারের প্রতি তার আস্থা হারিয়ে যায়। এই জন্য লিডারের সবচেয়ে গুণ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে লিমা তাকুলুনা মা লা তাফালুন, নিজে যা করো না তা অন্যকে করতে বলিও না, তুমি যেটা করবা সেটা মানুষকে করতে বলবা। একটা লিডারের কাজে, মুখে এবং কাজে দুটি যদি সমান হয় তাহলে সেটা আস্থার জায়গা পরিণত হবে এবং তরুণ প্রজন্ম তাকে অনুসরণ করবে। আমাদের লিডারশিপের জন্য অ্যালার্মিং কি জানেন? চেইন অফ কমান্ড না থাকা। ধরেন আপনি একটা ক্লাবের সদস্য, মানে ডিস্ট্রিক্টের সদস্য, ক্লাবের সদস্য, আপনি যোগাযোগ মেনটেন করেন সোহাগ ভাইয়ের সাথে। যদি সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ মেনটেন করেন, তাহলে যে সাথে বড় লেভেলের ওনার সাথে আপনার যোগাযোগ, তাহলে আপনি কখনো ক্লাব প্রেসিডেন্টকে পাত্তাই দিবেন না। আরে মিয়া, আমি সোহাগ ভাইয়ের সাথে প্রতিদিন চা খাই, বসি, আর আপনি কেটা ভাই, আপনি কি? এজন্য লিডারশিপের জন্য এটা আমাদের সমাজে অনেক বড় বড় প্রতিভাবান লিডাররা নষ্ট হয়ে যায় শুধু উচ্চপদস্থ লোকের সান্নিধ্যের কারণে। এজন্য লিডারের চেইন অফ কমান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন ক্লাব, সর্বোচ্চ ক্লাব প্রেসিডেন্ট পর্যন্ত আপনার চেইন অফ কমান্ডটা থাকবে, যোগাযোগ থাকবে। এরপর ক্লাব, ডিস্ট্রিক্ট পর্যন্ত আপনার যোগাযোগ থাকবে, ডিস্ট্রিক্টরা এই ন্যাশনাল পর্যায়ে আপনার যোগাযোগ থাকবে। কিন্তু নিম্ন পর্যায়ে ক্লাবের একজন সদস্যকে যদি ন্যাশনাল পর্যায়ে থেকে ডিল করা হয়, তাহলে এই জীবনে লিডার হতে পারবে না। ফোকাসিং পয়েন্ট লিডারের জন্য প্রথম ফোকাসিং পয়েন্ট স্পিকিং স্কিল বলেছি আমি, স্পিকিং স্কিল। আরেকটা হচ্ছে আনুগত্যের চরম পরীক্ষা, মানে লিডারকে লিডারে ভাবা। আমার যিনি প্রধান, ওনার সমালোচনা না করে ওনার যে পজিটিভ দিকগুলা, এই দিকগুলা আমি বলি যে সে কি ক্লাব প্রেসিডেন্ট, আমি তার চেয়ে ভালো জানি, সে কি কথা বলতে পারে না, সে কি চলাফেরা করে, কি পোশাক পরে। আপনি যখন লিডারের সমালোচনা করবেন, তাহলে আপনি কখনো লিডার হতে পারবেন না। আপনার যার অধীনস্থ আছেন, কষ্ট করে প্রত্যেকটা মানুষের কিছু পজিটিভ আছে, নেগেটিভ আছে, পজিটিভগুলো নিয়ে আপনি এমফেসাইজ করেন, তাহলে দেখবেন আপনি খুব সহজে লিডার হয়ে যেতে পারবেন।